দুটো পিওর ব্রিডকে ক্রস করে কিন্তু আমরা একটা ব্রিড আনতে চলেছি। আগামী দিনে আমরা চেষ্টা করছি যাতে এই ব্রিড নিয়ে মানুষের সমস্যা না হয়। পর্যন্ত মানে সেই লটটার কোনো দিন কোনো কক্সি নেই, কোনো সাদা পায়খানা নেই, কোনো চুন পায়খানা নেই। টেন থেকে 20% তার কস্টিং কমবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে পোলট্রি ফার্মিংয়ের উপর একটা বিশেষ ভিডিও হতে চলেছে। কারণ কি, এই মুহূর্তে রয়েছে মা বিশালক্ষী এগ্রো ফার্মে। তো স্যার, প্রথমেই আপনার পরিচয় এবং এই অ্যাড্রেসটা একটু যদি বলেন। এটা হচ্ছে মা বিশালক্ষী অর্গানিক অ্যাগ্রো ফার্ম, এটা হচ্ছে হাওড়া জেলায়, হাওড়া জেলার শ্যামপুরে। আর আমি হচ্ছে অলোক কুমার নন্দী। এখন এই বিশালক্ষী অর্গানিক অ্যাগ্রো ফার্মের মানে টোটাল ম্যানেজমেন্টটা দেখাশোনা করছি। টেকনিক্যাল পার্ট তো আছে, টেকনিক্যাল পার্টের সঙ্গে টোটাল ম্যানেজমেন্টটা দেখাশোনা করছি যাতে এটাকে ডেভেলপ করা যায়। তো স্যার, আপনার পরিচয়টা একটু। আমি 2019 সাল পর্যন্ত গভর্নমেন্ট প্রজেক্টেই কাজ করেছি, সাস্টেনেবল এগ্রিকালচার। এখন আমি ওখান থেকে বেরিয়ে এসে এখন আমি কেন্দ্রীয় সরকারের যে ট্রেনিং সেন্টারগুলো আছে ওই ট্রেনিং সেন্টারে এখন পোলট্রি এবং ফিশারি এবং এগ্রিকালচার টোটাল অ্যাগ্রো বেসের ওপর ট্রেনিংগুলো করাই। আর কয়েকটা ছোট এবং বড় ফার্মে কিন্তু আমি আমার এই বিশালক্ষী ফার্ম ডেভেলপ করার সঙ্গে সঙ্গে কিন্তু কয়েকটা বড় ফার্ম পেয়েছি, তাদের কনসালটেন্ট হিসেবে কাজ করছি। ওকে, তো আজকে আমাকে এই পোলট্রি ফার্মিং নিয়ে এই মুহূর্তে এখানে একটা বেশ ফ্রি রেঞ্জ একটা পোলট্রি ফার্মিং চলছে, যেটা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই কম দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি বলুন কি এখানে কি প্রজাতি নিয়ে, ব্রিড নিয়ে আপনারা কাজ করছেন, এবং সবথেকে বড় কথা এখানে এই ব্রিডকে ছোট থেকে বড় করতে গেলে যে সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ হয়, সে জায়গায় আপনার কিভাবে নতুন পদ্ধতি অবলম্বন করছেন এবং একটা নতুন রাস্তা দেখানো, সেটার বিষয়ে যদি একটু ডিপলি যান। এখানে আমরা প্রথম যে আরম্ভ করেছিলাম যে সোনালী মুরগি দিয়ে আরম্ভ করেছিলাম। কিন্তু দেখা গেল সোনালী মুরগি দিয়ে আগেও আমরা শুনেছিলাম যে সোনালী মুরগি ঠিক মতন গ্রোথ হচ্ছে না, সোনালী মুরগি ঠিক মতন বাড়ছে না, সোনালী মুরগির এফসিআর কম হয়ে যাচ্ছে, সোনালী মুরগির চাষ করে ঠিক লাভ হচ্ছে না। এবার আমরা সরাসরি দেখার জন্যে কিন্তু আমরা প্রথম ব্যাচেই আগেও আমরা উল্লেখ করেছিলাম যে প্রথম ব্যাচে আমরা 1200 সোনালী মুরগি দিয়ে আরম্ভ করেছিলাম। যাই হোক, মানুষ যেটা বলতে চায় যে সোনালী মুরগি ঠিকমতো গ্রোথ হচ্ছে না, তার মূলত একটাই কারণ ছিল যে সোনালীর আসলে ব্রিডটা একদম নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি সোনালী যে ব্রিডটা, এটা অ্যাকচুয়ালি এসেছে কিন্তু বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আসার পর সোনালী ব্রিডটা নষ্ট হয়ে যাওয়ার জন্যে, মানে সোনালীর সঙ্গে কখনো দেশি ক্রস হয়ে গেছে, সোনালীর সঙ্গে কখনো আড়াইয়ার ক্রস হয়ে গেছে, সোনালীর সঙ্গে কখনো ওই যে আসিল টাইপের যে খুনি যে মুরগি জাতটা আছে সেই জাতটা ক্রস হয়ে গেছে, যার ফলে এখন কিন্তু পিওর সোনালী পাওয়া খুব শক্ত হয়ে যাচ্ছে। আমরা নিজেরাও দেখলাম যে আমরা যে বাচ্চাটা, তখন তো আমাদের নিজস্ব কোনো মানে পেরেন্ট স্টক ইউনিটে ছিল না, নিজস্ব কোনো হ্যাচিং ইউনিটে ছিল না, যার ফলে আমাদেরকে সোনালী বাচ্চারা কিনতে হয়েছিল। আমরাও দেখলাম যে হ্যাঁ, সোনালী বাচ্চার ভেতর আমরা কিন্তু 2-3 রকমের মিশ্রণ পেয়ে গেছি। 2-3 রকমের মিশ্রণ মানে আমাদের সবচেয়ে বেশি যেটা চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তে হয়েছিল, সেটা কিন্তু ওরা কিন্তু কামড়াকামড়ি আরম্ভ করে দিয়েছিল। ওই কামড়াকামড়ি থামাতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে, এবং ওরা এত মানে হিংস্র প্রজাতির। অ্যাকচুয়ালি সোনালীটা ঠিক অতটা হিংস্র প্রজাতির নয়, কিন্তু সোনালীর সঙ্গে যখন আদার্স ব্রিড যখন মিশে যাওয়ার পর আসিল জাতীয় বা এই জাতীয় ব্রিড যখন মিশে গেছে, তখন আমরা দেখলাম যে সোনালীটা সত্যি প্রচণ্ড কামড়াকামড়ি করছে, মানে উগ্র ব্যাপারটা হয়ে গেছে। এবং কী হয়েছে, যেহেতু সোনালীর জাতটা নষ্ট হয়ে গেছে, যার ফলে ব্রিডটা যখন নষ্ট হয়ে গেছে, আমরা যখন ওখানে ফিড দিচ্ছি সেই ফিড অনুযায়ী কিন্তু আমরা এফসিএ পাচ্ছি না। পোলট্রি ফার্মে যদি সোনালী মুরগিকে যদি পুরোপুরি পিওর সোনালী হয়, তাহলে তার ভেতরে একটা প্রফিটের দিকটা আছে। কিন্তু এই যে জাতটা নষ্ট হয়ে গেছে, জাতটা নষ্ট হওয়ার জন্যে কিন্তু সোনালী মুরগি কিন্তু সত্যি সেই ধরনের গ্রোথ দিচ্ছে না। মানে আজ থেকে হয়তো 2 বছর আগে যেটা একটা হিসেব ছিল যে 3 কেজি ম্যাশ খাইয়ে 1 কেজি ওজন হবে, এখন কিন্তু 3 কেজি ম্যাশ খাইয়ে 1 কেজি ওজন হচ্ছে না। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি আমি বলি যে ব্রয়লার আর যদি আমি বলি হোয়াইট লেগ হর্ন, এখানে মুরগির ক্যারেক্টারের উপর নির্ভর কিন্তু আমাদের পোলট্রি চাষটা অনেকটা দাঁড়িয়ে আছে। এটা আমরা গায়ে জোর দিয়ে কিছু করলেও হবে না। যেমন আমি আমার কথা বলছি, আজ থেকে হয়তো 6 মাস আগেও আমার ধারণা ছিল যে যদি আমি উপযুক্ত সোনালী ব্রিড পাই, তাকে আমি ঘরের ভিতর বন্দি রেখেও ঠিক মতন করতে পারবো। কিন্তু বাস্তব আমার অভিজ্ঞতাটা আমি সকলের কাছে শেয়ার করছি যে ব্রয়লার মুরগিকে আমরা ঘরের ভেতর বন্দি করে ম্যাচ দিয়ে কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল হতে পারি। হোয়াইট লেগ হর্ন
যেগুলো হাইব্রিড ডিম পাড়ার যে হোয়াইট লেগ হর্ন সেইগুলোকে কিন্তু আমরা বন্দি করে রেখে প্রফিটেবল বিজনেস করতে পারি। কিন্তু এটা আমার বাস্তব অভিজ্ঞতা বলছে, মানে গত 6 মাস ধরে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এই ধরনের যে ব্রিডগুলো, যেমন সোনালি হতে পারে, সেটা আড়াইয়ার হতে পারে, সেটা ক্রয়লার হতে পারে, সেটা দেশি হতে পারে, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফার্মের ভিতর বন্দি করে রেখে কিন্তু চাষ করার মতন মানে অতটা প্রফিটেবল হচ্ছে না, তার মধ্যে ব্রিডটা নষ্ট হয়েছে। সেই জন্য আমরা অনেক চিন্তাভাবনা করে এটা কিন্তু আমরা ফ্রি রেঞ্জ আনতে পেরেছি। এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে যে যখন আমরা এই যে আজকে ফার্মাররা নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে আমাদের ওপেন জায়গায় মুরগিগুলো চড়ে বেড়াচ্ছে, এই মুরগিগুলোই মানে যখন বাচ্চা ছিল তখন আমাদের ঘরে যখন 24 ঘন্টা বন্দি ছিল তখন এদের মধ্যে একটা অস্বস্তি লক্ষ্য করেছি, এদের মধ্যে একটা জড়তা লক্ষ্য করেছি, এরা বেশি খেয়ে নিচ্ছে কিন্তু সেই তুলনায় গ্রোথ হচ্ছে না। এইটাকে যখনই আমরা ফ্রি রেঞ্জে ছাড়তে আরম্ভ করেছি তখনই কিন্তু এরা মানে প্রকৃতির কোলে যখন এরা এলো, ঘাস খেতে আরম্ভ করলো, চড়তে আরম্ভ করলো, এমাথা ওমাথা ছুটি করতে আরম্ভ করলো, তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ ফ্রি রেঞ্জের কতটা গুরুত্ব। তার মানে কিন্তু এই নয় যে ব্রয়লার ম্যাচ ফ্রি রেঞ্জে এখনও পর্যন্ত খুব একটা ভালো হবে বলে আমাদের মনে হয়নি। তার একটাই কারণ হচ্ছে যে ব্রয়লার ম্যাচ যদি ছুটি বেশি করে তাহলে কিন্তু তার ক্ষীরের তুলনায় ওজনটা কিন্তু খুব একটা বাড়বে না, ওজনটা কমে যাবে। সেরকমভাবে হোয়াইট লেগ হর্নকেও যদি আমরা খুব বেশি ছুটি করতে দিই তাহলে কিন্তু তাদেরও প্রোডাকশান নষ্ট হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে ফার্মের মধ্যেই রয়েছি, এটা হচ্ছে ফার্ম হাউস, হ্যাঁ মুরগি যেখানে থাকে। এবং ফ্রি রেঞ্জ যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, উপরের দিকে নেট দেওয়া রয়েছে পুরোটা, এবং চারদিকটা তার এবং ওই যে গ্রিন নেট ব্ল্যাক নেট থাকে ওগুলো দিয়ে ঘেরা রয়েছে। এবং মাঝখানে বেশ মুরগিগুলোও কিন্তু বেশ ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া খাচ্ছে। এখানে ডেঙ্কার সব রাখা রয়েছে, খাবারের যে ইয়েগুলো সব রাখা রয়েছে, এবং মুরগিগুলো বেশ স্বতঃস্ফূর্তভাবে ঘুরছে কিন্তু। হ্যাঁ, তো এই কনসেপ্টটা হঠাৎ করে সোনালির মধ্যে এবং আর একটা কী ব্রিড রেখেছেন বলছেন, এই যে কনসেপ্টটা এইটা কতটা ফার্মারের কাছে সাকসেসফুল সফলতা এনে দেবে? ফার্মারদের কাছে এটা যথেষ্ট সফলতা এনে দেবে। তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যে লিটার ম্যানেজমেন্ট। আমরা যদি এই মুরগিটাকে 24 ঘন্টা যদি লিটারে রেখে দিই তাহলে কিন্তু লিটার নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ আমার একটা যদি 500 স্কোয়ার ফুট ঘরে যদি 500টা মুরগি থাকে, সেটা যদি দিন রাত 24 ঘন্টা যদি থাকে তাহলে কিন্তু লিটার বসে যাচ্ছে এবং লিটারে একটা গন্ধ উঠতে আরম্ভ করছে, ওদের সেটা স্বাস্থ্যের হানি করছে এবং ওখানেও আবার ওই জীবাণু আক্রমণ করছে। কিন্তু ওটাকে যখন আমি দিনের বেলা যখন ছেড়ে দিচ্ছি তখন কিন্তু এই লিটারটাকে উল্টে দিলে লিটারটা কিন্তু পুরো টেনে যাচ্ছে, লিটারটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে, লিটারে কোনো গ্যাস গন্ধ সারাদিনে কিচ্ছু থাকছে না। তো স্যার মোটামুটি ফ্রি রেঞ্জের যে একটা বিশাল বড় ফায়দা রয়েছে সেটা আমরা জানতে পারলাম। সবথেকে বেশি ফায়দা যেটা বললেন আপনি লিটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বিশাল বড় একটা ভালো ফায়দা দেবে। এবারে একটু আমাকে বলুন এখানে কতগুলো বেসিক্যালি এখন কোন কোন ব্রিড নিয়ে এই ফার্মের মধ্যে রয়েছে? এইখানে এখন মূলত ব্রিড আছে, যেটা ব্রিডার যেটা আমি বললাম যে পেরেন্ট স্টক একটা তৈরি হয়েছে ছোট করে, হয়তো 50টা একটা পেরেন্ট স্টক যেটা তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে পিওর সোনালি। সোনালিটা হচ্ছে পেরেন্ট স্টক। আর আমরা যেটা রানিং যে মুরগিটা তৈরি করছি, রানিং মুরগির মধ্যে আমাদের দুটো ব্যাচ আছে। দুটো ব্যাচেতেই কিন্তু আমাদের একটা হচ্ছে ব্রিড হচ্ছে ক্রয়লার আর একটা ব্রিড হচ্ছে সরঙ্গী। সেটা হচ্ছে মানে দেশি টাইপেরই, ওটা সরঙ্গী নাম দিয়েছে, অ্যাকচুয়ালি দেশি। আমরা এই দুটো ব্রিড নিয়ে আপাতত কাজ করছি। তো স্যার আপনি বলছিলেন যে সোনালির অরিজিনাল ব্রিড আপনারা কালেকশন শুরু করেছেন, কারণ আজকের ডেটে কিন্তু সত্যি কথা বলতে ব্রিড নিয়ে একটা বিশাল বড় একটা গন্ডগোল রয়েছে। এটা আমি স্যারের সঙ্গে একমত এবং অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে সোনালির যে পিওর ব্রিড পাওয়াটা কিন্তু মুশকিল। আর এটাও ঠিক যে আমি এখানে এসে ব্রিডকে প্রমোশন করতে আসছি না, বা স্যার এখানে যে ডিমকে বাচ্চাকে বিক্রি করার উদ্দেশ্যে যে ভিডিওটা বানানো তা নয়। উদ্দেশ্য এটা এই ভিডিও বানানোর যে এখানে এই যে সেপারেটলি একটা অরিজিনালিটি নিয়ে যে কাজ করা, এটাই আমি দেখাচ্ছি। স্যার এখানে এই 50খানা ব্রিড নিয়ে হঠাৎ করে এই চিন্তা ভাবনা এলো কেন? আমরা এটা ছোট করে আরম্ভ করেছি এই কারণে যে আমরা ওই যে আমাদের মানে লোকের যে তিক্ত অভিজ্ঞতা, সেই তিক্ত অভিজ্ঞতাটা কিন্তু আমরাও অনুভব করেছি। করে আমার মনে হলো ঠিক আছে, তাহলে আমরা একটা ছোট্ট করে অল্প সংখ্যা দিয়ে হয়তো 50টা একটা ব্রিড দিয়ে আরম্ভ করি। এবং আমি যে বললাম না যে আগামী দিনে আমরা হয়তো 10-15 দিনের 20 দিনের মধ্যে আমরা একটা ছোট মেশিনও নিয়ে আসছি। ছোট মেশিন নিয়ে এসে আমাদের যদি
ধরুন 50টা মুরগি যদি 40টা ডিম হয়, 40টা 30টা, 3 4 12 100, আমরা যদি প্রত্যেক 15 দিন ছাড়া যদি আমরা যদি 100টা করে যদি বাচ্চা তৈরি করতে পারি, সেই বাচ্চাটা আমরা লোকাল এলাকায় দিয়ে দেখতে চাইছি যে লোকাল এলাকায় তাদের কীরকম রেজাল্ট হচ্ছে। এবার এইভাবে আমাদের পরবর্তী সময়, আমি যেটা বলছি যে পরবর্তী সময় কিন্তু শুধু আমাদের সোনালী ব্রিড থাকবে না, আমরা একটা মানে দুটো পিওর ব্রিডকে ক্রস করে কিন্তু আমরা একটা ব্রিড আনতে চলেছি। সেই ব্রিডটা হয়তো আমাদের অলরেডি ছোট থেকে তৈরি হচ্ছে, এক জায়গায় তৈরিও হচ্ছে, যার ফলে আগামী দিনে আমরা চেষ্টা করছি যাতে এই ব্রিড নিয়ে মানুষের সমস্যা না হয় এবং মানুষ আমাদের কাছ থেকে অনেক মানে আর কি মানে কী বলবো আশাবাদী যে আমরা আগামী দিনেও হয়তো পোলট্রি শিল্পে হয়তো কোনো একটা ব্রিড আনতে পারি যেটা এই ভেজাল কিছু হবে না, যার ব্রিডটা থাকবে হয়তো আমাদের কন্ট্রোলেই যদি ব্রিডটা থাকে, সেই ব্রিডটা দিয়ে কিন্তু আমরা তাদের আগামী দিনে কিন্তু বাচ্চা সাপ্লাই করতে পারি। তো স্যার একটু ছোট্ট করে যদি আমার ফার্মারদের অ্যাডভাইস দেওয়া যায় যে এই ফিড ম্যানেজমেন্ট, যে বর্তমানে খাবারের কস্টিং যে পরিমাণ বেড়েছে, সেই জায়গায় আপনারা বা মানে সাধারণ ফার্মার কীভাবে কস্টিংটা কমাতে পারে? কস্টিং কমানো মানে একটা জিনিসই, যেহেতু বিশেষ করে এই মুহূর্তে যদি আমি ভুট্টার দাম অনেক বেড়ে যাচ্ছে, এবার তারা ফিড ম্যানেজমেন্ট একটা জিনিস তাদের করতে পারে, বিশেষ করে আমি রবি মরশুমের জন্য বলতে পারি যে তারা যা খাবার দেয় যদি তার 20 থেকে 30%, এখন যেহেতু রবি মরশুম প্রচুর শাক পাতা উঠছে, যদি সেই শাক পাতা হোক, বাঁধাকপি বা ফুলকপির পাতা হোক বা কোনো লতা পাতা হোক বা কোনো সবজি কেটে হোক, সেগুলো একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ধুয়ে যা খাবার দেয় সেই খাবারের 25% যদি সেই খাবারটা কমিয়ে দেয়, দিয়ে এই বাজার থেকে সস্তা যদি শাকসবজি কিনে এনে ওদিকে যদি কাঁচা শাকসবজিটা সে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এসে ধুয়ে যদি ওদিকে দিয়ে দেয়, তাহলে কিন্তু ওদের ফিড কস্টটা অনেক কমে যাবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলবো, যেটা আমি আমার মানে আর কি প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি, যে যেমন আমাদের এর আগে যখন একটা লটে যখন আমাদের বর্ষাকালে যখন হয়, মানে আমার যখন এই ভিডিওটা রেকর্ডিং হয় তখন বর্ষাকালে এই লিটার ম্যানেজমেন্টটা এত কঠিন হয়ে গেছিলো যে বর্ষাকালে কিন্তু তখন আমরা লিটার রাখতে পারি না, আমাদের লিটারে কাদা হয়ে গেছিলো। এই যে আমি প্রোবায়োটিক শুধু প্রোবায়োটিক বলে যাচ্ছি, কেন না প্রোবায়োটিকটা আমরা কতখানি এফেক্টিভ সেটা কিন্তু আমরা হাতে কলমে দেখতে পেলাম, যে আমাদের বর্ষাকালে যখন আমরা কাঠগুঁড়ো জোগাড় করতে পারিনি, লিটার একদম কাদা হয়ে গেছে, মুরগি জড়সড় হয়ে গেছে। যেহেতু আমাদের ওখানে প্রোবায়োটিকটা দেওয়া ছিল, এখনও পর্যন্ত মানে সেই লটটার কোনো দিন কোনো কক্সি নেই, কোনো সাদা পায়খানা নেই, কোনো চুন পায়খানা নেই। হ্যাঁ, আমার লিটার ম্যানেজমেন্টের গ্রোথে কিছুটা হ্যাম্পার করেছিল, কিন্তু আশ্চর্যভাবে আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম যে মুরগির কিন্তু প্রোবায়োটিক দেওয়ার জন্য তার হজম ক্ষমতাটা যথেষ্ট স্ট্রং থাকার জন্যে মানে পায়খানার সংক্রান্ত, কক্সি সংক্রান্ত কোনো রকম প্রবলেম হয়নি। অতএব আমি মানে প্রত্যেককে অনুরোধ করব যে এখনও যারা ফার্মে করে, যাদের ফ্রি রেঞ্জ করার সুযোগ নেই, তাদের ফিড ম্যানেজমেন্টে যদি তারা সবুজ কিছু ঘাসপালা ঢোকায় আর যদি তারা প্রোবায়োটিকটা যদি ঠিক মতন ব্যবহার করে, তাহলে কিন্তু যা খাবার খাবে সেই খাবারটা কিন্তু ঠিক মতন কাজে লাগিয়ে ওদের এফসিআরটা কিন্তু অনেকটা ভালো হবে। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, ওই প্রোবায়োটিকই কিন্তু তাদের পেট সংক্রান্ত, হজম সংক্রান্ত, ইকোলাই সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু হবে না, এইটুকু একদম পরীক্ষিত। ওই যে প্রোবায়োটিকের কথা বললেন, যেটার মাধ্যমে একটা মাত্র প্রোবায়োটিক যেখানে তার এতগুলো গুণাগুণ রয়েছে, ঠিক আছে, সেই প্রোবায়োটিকের ব্যবহার যদি কেউ জানতে চায়, কিভাবে সে ব্যবহার করবে, কোন অবস্থায় সেটা পাওয়া যাবে, কোথা থেকে পাওয়া যাবে, বা ওর যে অনেকে জানতে চেয়েছিলেন যে ডিটেলসে কই তো বললো না প্রোবায়োটিকের এর যে ডিটেলস, হ্যাঁ, তো সে জায়গায় একটু যদি কিছু আমার ফার্মারদের বলা যায়, বা কিভাবে ওরা একটু সাহস পাবে যে হ্যাঁ প্রোবায়োটিকে, কারণ কি ওরা দেখছে যে রাসায়নিক ব্যবহার করে এই হচ্ছে, কিন্তু নতুন করে প্রোবায়োটিকে আসাটা, এই যে সাহসের যে ব্যাপারটা, ওটা আপনি কিভাবে করবেন? দেখুন, এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, প্রোবায়োটিকটার কিচ্ছু নয়, প্রোবায়োটিকটা আমরা ন্যাচারাল সোর্স থেকে কালেকশন করেছি। ওকে, এইবার যদি আমি পরিষ্কার করে বলি, এটা কিন্তু টোটাল ব্যাসিলাস গ্রুপের প্রোবায়োটিক, ব্যাসিলাস গ্রুপের একটা ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াটাকে ন্যাচারাল উপায়ে, ন্যাচারাল সোর্স থেকে আমরা কালেক্ট করে সেইটার জীবাণু সংখ্যাকে আমরা বাড়াতে পেরেছি। মানে আমি যদি এবার ব্যাখ্যা করি যে আমরা আজ থেকে 6 মাস আগে যে প্রোবায়োটিকটা ব্যবহার করতাম, তাতে 1 গ্রামে জীবাণু সংখ্যা ছিল 10⁻⁷, মানে
10-এর গায়ে যদি 7টা শূন্য দিই, যত সংখ্যা হয় 1 গ্রামে ছিল তত সংখ্যক জীবাণু। আজকে আমরা এই 6 মাসের মধ্যে অনেকটা ডেভেলপ করতে পেরেছি। সেই গ্রুপের সেই ব্যাকটেরিয়াটা যেটা তখন ছিল 1 গ্রামে 10⁻⁷, আজকে কিন্তু সেটা চলে এসেছে 10⁻16। মানে 10-এর গায়ে যদি 16টা শূন্য দিই, তাহলে যত সংখ্যক হয় আজকে এটা লিকুইড ফর্মে চলে এসেছে। কেন হাই ডেন্সিটি হলে ওটা পাউডার ফর্মে রাখা যায় না, তখন পাউডার ফর্মে যেটা ছিল, এখনও আছে সেটা, পাউডার ফর্মে যেটা ছিল সেটা 10⁻⁷-এর জায়গায় আজকে ওটা লিকুইড ফর্মে চলে এসেছে 10⁻16 সংখ্যক জীবাণু। এবার এই জীবাণুটা যদি, যেহেতু আমার ডেভেলপ করেছে, মানে কিন্তু আমার কস্টিং আরও কমে গেছে, মানে 10 গুণ পাওয়ার বাড়লো। মানে আমার যদি তখন যা দাম ছিল, এখন যদি তার দাম যদি ডবল হয়, কিন্তু আমার মানে খরচ হবে কিন্তু 5 ভাগের 1 ভাগ। মানে তখন আমার যদি 10 গ্রাম লাগতো, এখন কিন্তু 2 ml কাজ মিটে যাবে। অতএব এটা আমরা কিন্তু মডিফাই করতে চাইছি, ধীরে ধীরে মডিফাই করতে চাইছি। এবং আজকের যুগে আমরা এই যে প্রোবায়োটিকটা আনতে পেরেছি 10⁻16, এটা কিন্তু মুরগির ক্ষেত্রে খুব ভালো কাজ, মানে অ্যানিম্যাল হাজব্যান্ডারি। এক্ষেত্রে আমি পোলট্রির সঙ্গে আলোচনা করতে করতে আমি হয়তো মানে ঠিক ভুলে যাব, হয়তো মনে থাকবে না। আমি যারা পোলট্রির সঙ্গে, যারা ডেয়ারি শিল্পের সঙ্গে জড়িয়ে, আমরা কিন্তু হাতে কলমে এটা পরীক্ষা করে দেখেছি। যারা ডেয়ারি, মানে বিশেষ করে যারা দুধের গরু পালন করে, তাদের এটা দরকার। আমরা দেখেছি এই প্রোবায়োটিকটা, মানে আমি আমার শ্যাম্পুর অঞ্চলে অন্তত 3টে ডেয়ারির কথা বলতে পারবো, যারা তাদের গরুর পাতলা পায়খানার সমস্যাটা কিন্তু দীর্ঘদিন ধরে ভালো করতে পারছিল না। তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করার পর তারা এই প্রোবায়োটিকটা ব্যবহার করে, বেশি দিন নয়, মাত্র 10 দিন, 7 থেকে 10 দিন ব্যবহার করেই তারা বুঝতে পারছে কিন্তু যে তাদের মানে আর কি গরুর যে পায়খানার যে নরম ভাবটা ছিল সেটা কিন্তু স্বাভাবিক হয়ে এসেছে, এবং ওদের খিদে বেড়েছে, এবং দুধের কোয়ান্টিটি পর্যন্ত বেড়েছে 1 মাস পর থেকে। অতএব পোলট্রি শিল্পে যেমন এটা কাজ করছে, আমি ছোট্ট করে ওই জন্য একটু উল্লেখ করে দিতে চাইছি যে ডেয়ারি শিল্পে যদি এই প্রোবায়োটিক ব্যবহার করা হয়, এই এত মানে আর কি হাই ডেন্সিটির এবং এত কম দামের যদি প্রোবায়োটিকটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু পোলট্রির শিল্পে ওদের ওই যে ওদের হজম সংক্রান্ত সমস্যাটা নষ্ট হবে। ওরা খাবারটা যদি খেয়ে যদি ঠিকমতো শরীরে লাগাতে পারে, তাহলে ওদের কিন্তু দুধের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বাড়বে। এক্ষেত্রে পোলট্রির সঙ্গে ওই যে আমি ডেয়ারিটা উল্লেখ করে দিলাম যে আমরা ডেয়ারিটা মানে ব্যবহার করে দেখেছি যে ডেয়ারি শিল্পে কিন্তু এই প্রোবায়োটিকটা খুব ভালো কাজ করছে, এবং আমাদের কাছ থেকে যে 3 জন নিয়ে গেছে আরও কন্টিনিউ নিয়ে যাচ্ছে, এবং তারা যথেষ্ট হিসেবি ডেয়ারি ফার্মার আর কি। অতএব এটা আমি ওই জন্য আবার সকলের কাছে অনুরোধ করব, যারা ডেয়ারি নিয়ে কাজ করে তারা যদি এই প্রোবায়োটিক যদি ব্যবহার করে, তারাও কিন্তু উপকৃত হবে। এবারে আমাকে একটা শর্ট ফর্মে, মানে একটু শর্টে সংক্ষেপে আমি জাস্ট জানতে চাইবো যে আপনি যে প্রোবায়োটিক ইউজের কথা বললেন, এখানে কিন্তু ফিড ম্যানেজমেন্টের মধ্যেই পড়ছে এটা। এটা উদ্দেশ্য হচ্ছে ফিডের খরচাটাকে কমানো এবং পোলট্রির মুরগির হেলথটাকেও ঠিক রাখা। তো সেক্ষেত্রে সাধারণ ফার্মার যে কস্টিং করতো খাবার দাবারে, সে জায়গায় এই প্রোবায়োটিক যদি ইউজ করে, তাহলে কত পার্সেন্ট সে কস্টিংটাকে বাঁচাতে পারবে? প্রোবায়োটিক কস্টিং করলে আমরা মোটামুটি দেখেছি যে সে খাবার যদি একই খায়, খাবার একই খেলেও যেহেতু তার এফসিআরটা বেড়ে যাবে, মোটামুটি আমরা এক্ষেত্রে হিসেব করতে পারি 10 থেকে 20% তার কস্টিং কমবে, মানে তার খরচটা কমবে 10 থেকে 20%। মানে সেক্ষেত্রে বিশাল বড় একটা পরিবর্তন আসবে ফিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আমাকে একটা জাস্ট লোকে জিজ্ঞেস করে না সাইড এফেক্ট কি আর বেনিফিট কি, যে একটা মেডিসিন খেলাম তার সাইড এফেক্ট কি আছে সেটা, আর 2 হচ্ছে বেনিফিট কি ধরনের বেনিফিট। তো সেই প্রোবায়োটিক ইউজ করলে একটা ফার্মার কোন কোন ধরনের বেনিফিট পেতে পারে একটু যদি। আচ্ছা, এক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমি আগে উল্লেখ করেছি বা আবার নতুন করে উল্লেখ করছি, প্রোবায়োটিক হচ্ছে জীবন্ত একটা ব্যাকটেরিয়া। ওকে, জীবন্ত শুধু ব্যাকটেরিয়া নয়, জীবন্ত একটা উপকারী ব্যাকটেরিয়া। অতএব আমার পোলট্রিতে যদি কোনো অসুখ করুক না করুক, আমি যদি পোলট্রিতে যদি এই প্রোবায়োটিক ব্যবহার করি, আমার পোলট্রিতে এর ক্ষতি করার কোনো সম্ভাবনা নেই। ওকে, এইবার আমি বলছি যে এই যে আমি উল্লেখ করলাম যে কক্সি এবং ইকোলাই পর্যন্ত এতে কন্ট্রোল হয়ে যাচ্ছে। এইবার যদি আমি এখানে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে পোলট্রির যে ক্ষতিটা হচ্ছে, মানে ওদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমছে, ওদের শরীরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার জন্য যে গ্রোথ রেটটা কমছে, এই প্রোবায়োটিকটা যখন ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু ওদের গ্রোথে কোনো হ্যাম্পার হচ্ছে না।
মানে কোনো একটা অসুখ করেছে, আমি সকালবেলা প্রোবায়োটিক দেবো, বিকালবেলা ইয়ে দেবো, অ্যান্টিবায়োটিক দেবো, তাহলে কিন্তু মুরগির শরীরে ওই অ্যান্টিবায়োটিকের যে মানে ব্যাড এফেক্টটা, সেই ব্যাড এফেক্টটা কিন্তু পড়বে না, যার ফলে কি হচ্ছে, যার ফলে কিন্তু ওদের গ্রোথের কিন্তু কোনো হ্যাম্পার হবে না। এটাই হচ্ছে 100% পজিটিভ দিক। আমি যদি প্রোবায়োটিক ব্যবহার করি, এর কিন্তু কোনো নেগেটিভ দিক নেই। আমার প্রয়োজন তো আছেই। আমার যদি অ্যান্টিবায়োটিকের যেমন আমি অপ্রয়োজনে ব্যবহার করলে বেশি ক্ষতি হয়, আমি যদি মনে করি আমি নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করে যাব, তাহলে মুরগির কোনো ক্ষতি হবে না, উপরন্তু উপকারী হবে। আচ্ছা, এতে কি মানে যে ওজন বৃদ্ধির একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রেও তো একটা দারুণ কাজ করবে? হ্যাঁ, এফসিআর বললাম যে কেন বলছি, মানে আমি ধরে নিচ্ছি যে 100 মুরগি 12 কেজি খাবার খায়, 100 মুরগি 12 কেজি খাবার খেয়ে সবটা হজম করতে পারছে না, কিছুটা লুজ মোশন হয়ে বা কিছুটা গোটা গোটা ইনডাইজেস্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। সেইটা যখন আমি প্রোবায়োটিকটা দেবো, তার কিন্তু খাবারটা ঠিক মতন হজম হবে, যার ফলে কি হচ্ছে, সে 12 কেজি খাবার খেয়ে যা তার গ্রোথ হওয়ার কথা, এখানে কিন্তু মানে যা গ্রোথ হয়, এখানে প্রোবায়োটিক দেওয়ার পর 12 কেজি খাবার খাওয়ার পর কিন্তু তার গ্রোথ রেট অবশ্যই বাড়বে, অবশ্যই বেড়ে যাবে। মোটামুটি দেখা যাচ্ছে যে এই প্রোবায়োটিকের বিশালভাবে এর ব্যবহার রয়েছে, এবং সাধারণ ফার্মাররা আমার মনে হয় এখানে এই প্রোবায়োটিককে ইউজ করে কিন্তু তারা একটা সফলতার, হ্যাঁ অবশ্যই তারা। এবারে যেটা সাধারণ মানুষের একটা কোশ্চেন থাকে যে প্রোবায়োটিক বলছেন, কিন্তু ওই ফর্মুলা প্রোবায়োটিক তো ইস্ট বলে একটা ব্যাকটেরিয়া থাকে, ইস্ট ওয়ান কাইন্ড অফ প্রোবায়োটিক, আমি এটা বলতেই পারি। হ্যাঁ, কিন্তু সেই কি ইস্টের ব্যবহার কি এখানে হচ্ছে? না 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 না, এখানে ইস্ট নয়, আমি বললাম না এটা একটা ন্যাচারাল সোর্স থেকে, আমি বলেই দিয়েছি যে এটা কিন্তু একটা হচ্ছে টোটাল কিন্তু ব্যাসিলাস গ্রুপ। মানে আমি যদি একটুখানি উল্লেখ করি যে এখানে মানুষ জানে যে দই খেলে দইয়ে ল্যাক্টোব্যাসিলাস আছে, দইয়ে শুধু ল্যাক্টোব্যাসিলাস আছে, একটা ব্যাকটেরিয়া আছে, এবং 100 গ্রাম দইয়ে যদি 1000 যদি ব্যাকটেরিয়া থাকে, আমি বললাম না যে 1 গ্রামে ওই যে হিসেব করে দেখলেই বোঝা যাবে যে কত শো কোটি হচ্ছে। এখানে শুধু কিন্তু ব্যাসিলাস গ্রুপ, মানে এখানে শুধু ল্যাক্টোব্যাসিলাস নয়, ব্যাসিলাস গ্রুপে যত ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এখানে আছে। এবং এখানে যদি আমি উল্লেখ করে দিই, কিছু বড় কোম্পানি, কিছু বিখ্যাত কোম্পানি, তার কিন্তু খাবারে ব্যাসিলাস গ্রুপের 2-3টে গ্রুপ কিন্তু তারা ব্যবহার করে, আর আমাদের কাছে যেটা আছে টোটাল ব্যাসিলাস গ্রুপটা কিন্তু এখানে অ্যাড করা আছে। ওকে, তো মোটামুটি ফার্মাররা চাইলে আপনাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে। ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে এখানে স্ক্রিনে অলরেডি নাম্বার তো শো করছে, এবং স্যারের নাম্বার, এই ফার্মের নাম্বার, সমস্ত নাম্বার কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে, এবং সরাসরি চাইলে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে যে কোনো ফার্মার। এছাড়া যদি কোনো রকম কোনো সমস্যা, তার ফার্মেসি হয়তো আগে থেকে ফার্মিং করছে, কোনো সমস্যার মধ্যে পড়েছে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট কী হবে একটু তো আপনি গাইড করতেই পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো স্যারের সঙ্গে আজকে ইন্টারাকশন করে আর বিশালক্ষী ফার্ম ভিজিট করে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।